আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস। আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে অর্থাৎ প্রাণীবিদ্যা পত্রের উপরে ক্লাস নিব। তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সালমা বেগম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো তোমাদের সাথে আমাদের যে ক্লাসরুমে যে ক্লাস নেওয়ার কথা ছিল, সেখানে ক্লাস নিলে তোমাদের সাথে আমাদের পরিচয় পর্বটা খুব ভালোভাবে হতো। তোমাদেরকেও আমরা হয়তো নামে চিনতে পারতাম বা চেহারায় চিনতে পারতাম। তো যাই হোক, এখন আমরা করোনা পরিস্থিতির কারণে এটা করতে পারছি না। তারপরেও আমি কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের এই ঢাকা কলেজের অধ্যক্ষ স্যারকে, যে আমাদেরকে তোমাদের সাথে অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। যেভাবেই হোক আমরা তোমাদের সাথে জড়িত আছি, তোমরা আমাদের সাথে জড়িত আছো। আশা করি তোমরা ইতিমধ্যেই যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর উপর পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো দ্বিতীয় পত্রের যেই পেপারটা, যেটা প্রাণীবিদ্যা, এইটার রেফারেন্স বইগুলোর নাম তো তোমরা আগেই পেয়েছো, কারণ এর আগেও তোমাদের এই পত্রের উপর ক্লাস হয়েছে এবং একটা চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তোমরা নিশ্চয়ই পড়াশোনা করেছো ওই চ্যাপ্টারের উপরে। আজকে আমি তোমাদের শুরু করব দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা জানি যে এই দ্বিতীয় অধ্যায়ের যে নাম, সেটা হলো প্রাণীর পরিচিতি। প্রথম অধ্যায়ে তোমরা দেখেছো বা পড়েছো যে এই পৃথিবীতে নানান রকমের প্রাণী আছে, তাই না? অসংখ্য প্রাণী আছে, যেটাকে আমরা বলছি প্রাণী বৈচিত্র্য। তো এই প্রাণী বৈচিত্র্য পড়তে গিয়ে তোমরা দেখেছো যে পৃথিবীতে কত রকমের প্রাণী আছে, যারা এককোষী এবং বহুকোষী। সেই বহুকোষী প্রাণীদের থেকে নিয়ে কিন্তু প্রাণীবিদ্যা বিষয়ের উপরে আলোচনা হবে। এবং এই বহুকোষী যে অসংখ্য প্রাণী আছে, সেই প্রাণীগুলোকে তাদের চেনার জন্য তাদেরকে শ্রেণীবিন্যস্ত করা হয়। তোমরা গত চ্যাপ্টারে পড়েছো। তো প্রাণীর যে পর্বগুলা, সেগুলো কিন্তু এই অসংখ্য প্রাণীর বৈচিত্র্যময় প্রাণী থেকে বৈশিষ্ট্যের বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন পর্বে বিভক্ত করা হয়েছে। এবং প্রথম পর্বটা তোমরা জানো যে প্রথম পর্ব হলো পরিফেরা এবং তারপরের পর্ব হলো নিডারিয়া। এভাবে তোমরা কর্ডাটা পর্যন্ত সিরিয়ালি সব পর্বগুলোর নাম শিখেছ। তো এই যে প্রাণীর বৈচিত্র্যময় প্রাণীর যে পর্বগুলা, এখানে কিন্তু কি হয়েছে যে বৈশিষ্ট্য যে শ্রেণীবিন্যাসের ভিত্তি বা বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে যে এগুলা শ্রেণীবিন্যস্ত করা হয়েছে, তার মধ্যে পরিফেরা ছিল সবচেয়ে অনুন্নত একটি পর্ব। এবং এখানে আমরা দেখেছি যে কোষীয় যে গঠন বা দেহের যে গঠন, সেটা ছিল শুধু কোষীয় মাত্রার গঠন। আর নিডারিয়াতে এসেছে কোষ কলা মাত্রার গঠন, তাই না? তো আমরা এখানে নিডারিয়া থেকে একটি প্রাণী আছে, সেজন্য আমি এতগুলো কথা বললাম। প্রাণীর পরিচিতিতে আমরা যে বললাম যে ইয়েতে বিভিন্ন পর্বের প্রাণীগুলোকে চেনার জন্য আমরা এক একটা পর্ব থেকে তো একটা স্যাম্পল প্রাণী নিয়ে বা যে এমন একটা প্রাণীকে আমরা সিলেক্ট করি যার মধ্যে ওই পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে যাই। তো এইভাবে যে প্রাণীটাকে আমরা নিই, সেই প্রাণীটাকে বলা হয় প্রতীক প্রাণী। তার মানে ওই পর্বের একটা প্রাণীকে যদি আমরা প্রতীক প্রাণী হিসেবে পড়তে পারি বা জানতে পারি, তাহলে ওই পর্বের বিভিন্ন প্রাণীদের সম্পর্কে একটা সাধারণ ধারণা নিতে পারি। তো সেই রকম এই দ্বিতীয় অধ্যায়ে তোমরা প্রতীক প্রাণী হিসেবে 3টা প্রাণীকে পড়তে পাবে। একটা হলো হাইড্রা, দ্বিতীয় হলো ঘাসফড়িং এবং 3 নম্বরে আছে রুই মাছ। তো হাইড্রা হলো নিডারিয়া পর্বের একটি প্রাণী এবং নিডারিয়া পর্বটা তার আগের পর্ব থেকে সম্পূর্ণভাবে তার বৈশিষ্ট্যের দিক থেকে
পৃথক করে নিয়েছে, কারণ আমরা পরিফেরাতে দেখেছি যে তার গঠন মাত্রাটা ছিল শুধু কোষীয় গঠন মাত্রা, আর নিডারিয়াতে আসে কোষ কলা গঠন মাত্রা। তার মানে কোষগুলো দিয়ে কলা গঠন শুরু হয়েছে এই পর্বের প্রাণীতে, ঠিক আছে। তো এই কোষ কলা মাত্রার যে পর্বটা, তার প্রতীক প্রাণী হলো হাইড্রা, এবং এই হাইড্রার আরেকটা নাম আছে দ্বিভ্রূণস্তরী পর্ব। তার মানে এই কোষগুলা যে কলা গঠন করেছে সেই কলাগুলা ভ্রূণীয় গঠন অবস্থায় দুইটি স্তর গঠন করে। এবং নিডারিয়া ছাড়া আরও একটা ছোট পর্ব আছে যেটাকে টিনোফোরা পর্ব বলে। এই দুইটা পর্বই কিন্তু দ্বিভ্রূণস্তরী বা দ্বিস্তরী পর্ব। এছাড়া আরও একটা পর্ব আছে ঘাসফড়িং। এই ঘাসফড়িং হলো আর্থ্রোপোডা পর্বের। আর্থ্রোপোডা পর্ব কেন এখানে উল্লেখযোগ্য করেছে? কারণ আর্থ্রোপোডা পর্ব এমন একটা পর্ব যেখানে সবচেয়ে বেশি প্রাণীর আধিক্য দেখা যায়। এটা তোমরা গত যে শ্রেণীবিন্যাস পড়েছো সেখানেও জেনেছো। এবং আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের গঠন, স্বভাব, বসতি সব কিছু মিলিয়ে কিন্তু এটি একটি বিশেষ অনন্য বৈশিষ্ট্য ধারণ করে এই পর্বের প্রাণীরা, ঠিক আছে। তারপরে আছে রুই মাছ। রুই মাছের এখানে আমি প্রত্যেকটা প্রাণীরই বৈজ্ঞানিক নাম দিয়েছি, নামগুলো তোমরা দেখে নাও। তারপরে আছে রুই মাছ। হ্যাঁ, রুই মাছ হলো করডাটা পর্বের একটা মেরুদণ্ডী প্রাণী। তো এখানেও আমরা একটা মেরুদণ্ডী প্রাণীকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব এই দ্বিতীয় অধ্যায়ে। এখানে দেখো হাইড্রার বৈজ্ঞানিক নাম হলো হাইড্রা ভালগারিস, ঘাসফড়িংয়ের বৈজ্ঞানিক নাম পোইকিলোসিরাস পিকটাস, এবং রুই মাছের বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা। আমি তোমাদের পড়াবো হলো হাইড্রা। এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো এই প্রাণীটা হলো হাইড্রা, হাইড্রা ভালগারিস, ঠিক আছে। এই হাইড্রা প্রাণীটার পৃথিবীতে যখন আবিষ্কার হয়, আবিষ্কারের মানে কি, যেটা পৃথিবীতে আছে কিন্তু মানুষের সেটাকে বের করে নিয়ে আসছে বা চোখের সামনে বা জ্ঞানের সামনে নিয়ে এসেছে, সেটা হলো আবিষ্কার। তো হাইড্রার একটা বিশেষ ক্ষমতা আছে, যেটা হলো তার একটা পুনরুৎপত্তি গঠন করার ক্ষমতা আছে। তার মানে এই প্রাণীটাকে আমরা অমর প্রাণীও বলতে পারি, কারণ এটা সাধারণভাবে মরে যায় না। তার দেহের এমন একটা বৈশিষ্ট্য যেটা নাকি তার দেহের কোনো অংশ যদি ভেঙে যায় এবং সেই ভাঙা অংশে যদি সব ধরনের কোষগুলা থাকে বা একটা নির্দিষ্ট কোষ আছে, আমরা পরবর্তীতে আলোচনায় যাব, তো ওই কোষটা যদি থাকে তাহলে সেই ভাঙা অংশটাও কিন্তু আবার নতুন একটা হাইড্রা প্রাণীতে পরিণত হতে পারে। তার মানে তার পুনরুৎপত্তি হতে পারে। এবং এই পুনরুৎপত্তি গঠন করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা প্রথম আবিষ্কার করেন 1744 সালে সুইজারল্যান্ডের একজন বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। তাহলে আবিষ্কারক হলো আব্রাহাম ট্রেমলে। পরবর্তীতে 1758 সালে ক্যারোলাস লিনিয়াস, তোমরা সবাই ওনাকে চিনো, যে নামকরণের জনক বলো, শ্রেণীবিন্যাসের জনক বলো, ক্যারোলাস লিনিয়াস, তিনি এই প্রাণীটার তখন নামকরণ করেন হাইড্রা। এবং এই নামকরণের একটা মজার ইতিহাস আছে। সেটা হলো গ্রিক রূপকথায় একটা গল্প আছে যে হাইড্রা নামে একটা ছিল, কি বলে, দৈত্য দানব ছিল, যেটা নাকি 9 মাথাওয়ালা, এবং এইটার কোনো কারণে যদি মাথা কেটে ফেলা হয় তাকে ধ্বংস করার জন্য, দেখা যায় যে সেখানে আবার একাধিক মাথা গজায়। হ্যাঁ, তো এই বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখো হাইড্রার সাথে কিন্তু এই বৈশিষ্ট্যটা মিল আছে, তাই না? যে হাইড্রারও কোনো জায়গাতে ভেঙে যায় বা ভেঙে ফেলা হয়, সেখানে আবার নতুন করে এক বা একাধিক হাইড্রা জন্ম নিতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে এই প্রাণীটার তখন নামকরণ করেন হাইড্রা। তো এই গেল হাইড্রার নামকরণের ইতিহাস। এখন আসো আমরা যাই হাইড্রা বাংলাদেশে কত রকমের হাইড্রা
আমরা দেখতে পাই। হাইড্রার কিন্তু পৃথিবীতে 40টির মতন প্রজাতি আছে। 40টি প্রজাতি আছে এখন পর্যন্ত জানা গেছে। তার মধ্যে মাত্র 3টি হাইড্রা আমাদের বাংলাদেশে পাওয়া যায় বা দেখা যায়। এটা হলো বাংলাদেশের যে ইয়ে আছে এনসাইক্লোপিডিয়া, বাংলাদেশ এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা, এটা ভলিউম 14-এ এই বাংলাদেশে প্রাপ্ত হাইড্রার কথা উল্লেখ করা হয়েছে। এখানে 3টি প্রজাতির হাইড্রা বাংলাদেশে পাওয়া যায়। 1 হাইড্রা ভালগারিস, 2 হাইড্রা অলিগ্যাকটিস, 3 ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। এবং এই হাইড্রার যে প্রজাতিগুলো আছে তাদের কিন্তু দেহের আকৃতি মোটামুটি কাছাকাছি সাইজের হলেও আকার আকৃতি, কিন্তু এদের সাধারণত বর্ণের ভিত্তিতে এদেরকে প্রজাতিকরণ করা হয়েছে। এবং এই বর্ণগুলো আমি পাশে লিখেছি, দেখো। হাইড্রা ভালগারিস হলো কখনো কখনো বর্ণহীন দেখায়, কখনো হালকা বাদামি বর্ণের হয়। হাইড্রা অলিগ্যাকটিস হলো বাদামি বর্ণের এবং ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা হলো সবুজ বর্ণের। তো এই 3 ধরনের হাইড্রা বাংলাদেশে পাওয়া যায়। এখন আমরা যেটা প্রতীক প্রাণী হিসেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হলো হাইড্রা ভালগারিস। কারণ হলো এই হাইড্রা ভালগারিসই বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় এবং সুলভে মানে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সহজে দেখতে পাওয়া যায়, সংখ্যাধিক্য বেশি। তো এই হাইড্রার যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান হাইড্রা ভালগারিসের, আমরা এখানে শ্রেণীবিন্যাসের মাধ্যমে শ্রেণীবিন্যাসটা করে দেখিয়েছি। তোমরা তো জানো যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান কি, সে তো জানো, তাই না? প্রাণী জগতে বা ইয়েতে প্রত্যেকটা প্রজাতির যে কিভাবে এই প্রজাতিটা, আমরা যেমন একটা বাচ্চার পরিচিতি দিতে গেলে বলি কি এটা কোন বাবা মার সন্তান, সেই বাবা মার পরিবার কেমন, সেই পরিবারটা আবার কোন বংশের, এইভাবে আমরা একটা বংশধারা পরিচিতি নেই না? ঠিক একইভাবে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা কিন্তু একটা প্রজাতির কোথা থেকে এসেছে সেটা নির্ধারণ করা হয়। তো প্রথমে এটার মূল যে ধাপগুলা, সেই ধাপগুলা এখানে পরপর লেখা আছে। আমি সংক্ষেপে দিয়েছি। কে মানে কিংডম, পি মানে ফাইলাম, সি মানে ক্লাস, ও মানে অর্ডার, এফতে ফ্যামিলি, জিতে জেনাস এবং এসপিতে স্পিসিস। তোমরা জানো যে এই শ্রেণীতাত্ত্বিক অবস্থান লেখার একটা পদ্ধতি আছে, এটা গত চ্যাপ্টারেও তোমরা পড়েছো। শ্রেণীতাত্ত্বিক অবস্থান লেখার পদ্ধতিটা কি, যে যখন আমরা সবচেয়ে উপরের লেভেলটা লিখবো, যেমন কিংডম লিখেছি, সেই কিংডমের পরবর্তী যে ধাপ পাইলাম, এটা কিন্তু একটু ডানে, মানে সিঁড়ি, ধাপ মানে হলো সিঁড়ি, তাই না? সিঁড়ির মতন একটু একটু করে ডানে সরে আসে। এটা কিন্তু সোজা লেখা হয় না, সোজা লেখা যাবে না, এটা ভুল। তো একটু ডানে সরিয়ে লিখবে। তো এখানে দেখো হাইড্রা ভালগারিসের যে পরিচিতি, সেই পরিচিতিতে প্রথমে কিংডম মানে হলো প্রাণী জগৎ, অ্যানিমেলিয়া। তারপরে ফাইলাম, ফাইলাম আমরা বলেছি এর আগে যে এটা নিডারিয়া পর্বের প্রাণী, এবং নিডারিয়ার যে স্পেসিফিক বৈশিষ্ট্য, মানে এই বৈশিষ্ট্যটা এই প্রাণীটাতে আছে। এই নিডারিয়ার স্পেসিফিক বৈশিষ্ট্য হলো সিলেন্টেরন থাকবে এবং নিডোসাইট কোষ নামে একটি কোষ থাকে তার দেহের গঠনে। এই একটি কোষ আছে, এগুলো আমরা পরবর্তীতে ডিটেলসে যাব, সিলেন্টেরন কি, নিডোসাইট কি। শুধু এই বৈশিষ্ট্যগুলো তোমরা এখন জেনে নাও। তো ক্লাস হলো হাইড্রোজোয়া। হাইড্রোজোয়া, ওই যে আমরা নিডারিয়া পর্বে সিলেন্টেরন পেয়েছি, সেই সিলেন্টেরনকে কিন্তু আবার কিভাবে সিলেন্টেরন দেহের ভিতরে একটা গহ্বর, হ্যাঁ, এটা কিভাবে থাকছে, এখানে অবিভক্তভাবে থাকছে, অর্থাৎ সমস্ত শরীরে একটাই সিলেন্টেরন থাকবে, এটা কোনো বিভক্তিকরণ নেই। তারপরে অর্ডার হলো হাইড্রয়েডা। এটা একটি প্রজনন বৈশিষ্ট্য যে পলিপ দশা প্রধান, এটা তার জীবনচক্রের একটা ধাপ। পলিপ, মেডুজা, এগুলো তোমরা নিডারিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়েছো যে তার জীবনচক্রের একটা ধাপ হলো পলিপ দশা। আর ফ্যামিলি হলো হাইড্রিডি। হাইড্রিডি মানে হলো এরা এককভাবে বসবাস করে। এককভাবে মানে কি, প্রত্যেকটা প্রাণী ইন্ডিভিজুয়ালি বসবাস করতে পারে। আমরা কিছু কিছু প্রাণী দেখি বিশেষ করে অনুন্নত প্রাণীতে, যে একটা প্রাণী আরেকটা প্রাণীর সাথে সংযুক্ত হয়ে
কলোনি তৈরি করে বসবাস করে এবং তাদের যে ইন্টারনাল যে সিস্টেমগুলো, সেই সিস্টেমটা একটা সিস্টেম দিয়ে সব প্রাণীগুলোকে সংযুক্ত করে রাখে, ওইটাকে বলে কলোনি। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রাণী এককভাবে তার পরিবেশে বেঁচে থাকতে পারে, চলাচল করতে পারে, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তারপরে আসো জেনাস হাইড্রা। হাইড্রার শব্দের অর্থ কি? ওই যে আমি বলেছি হাইড্রার ইতিহাস, পুনরুৎপত্তি ক্ষমতা আছে, তার মানে তাকে নষ্ট করা যায় না বা ধ্বংস হয় না, সে যে কোনোভাবেই তার আবার পুনর্গঠন করে নিতে পারে। তারপরে স্পিসিস আমরা বললাম যে আমরা হাইড্রা ভালগারিস নিয়ে পড়ব। এখানে আমি আর কোনো বৈশিষ্ট্য দিইনি, কারণ আমরা এগুলো পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। এই যে হাইড্রা ভালগারিস আমরা বললাম, এখন হাইড্রা ভালগারিস কোথায় থাকে, তার আকার কেমন, আকৃতি কেমন, স্বভাব কেমন, এগুলা নিয়ে আমরা একটু জানবো। যে এর হাইড্রার স্বভাব হলো এরা এককভাবে এবং মুক্তজীবীভাবে বসবাস করে এবং এরা মাংসাশী প্রাণী। মাংসাশী মানে কি? এরা মাংস খায়। আসলে মাংস খায় বলতে আমরা বুঝাই যে তার অবশ্যই তার দেহের তুলনায় ছোট যে প্রাণীগুলো আছে, দেহের আকৃতির তুলনায় ছোট যে প্রাণীগুলো আছে, তার চেয়ে দেহের বড় হতে পারে কখনো যদি ভেঙে খেতে হয়। অর্থাৎ কোনো প্রাণীর দেহকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং এই হাইড্রা প্রাণীগুলা তার বসবাস স্থান হলো তারা মিঠা পানিতে বসবাস করে। মিঠা পানির আরেকটা বিপরীতে কি আছে? লবণাক্ত পানি, তাই না? সামুদ্রিক পানি, যেটা সামুদ্রিক পানিতে হাইড্রা বসবাস করতে পারে না, কারণ ওই স্যালাইনিটি সে স্যালাইনিটিতে সে সার্ভাইভ করতে পারে না। তো ওর হাইড্রা মিঠা পানিতে বসবাস করে এবং এই পানিটা অবশ্যই যদি স্থির, শান্ত এবং হয়, শীতল হয়, তাহলে তার বসবাস করার জন্য সহজ হয়। উষ্ণ এবং বেশি স্রোতপূর্ণ পানিতে হাইড্রাকে কম দেখা যায়। এবং হাইড্রা একক প্রাণী এবং মুক্তজীবী প্রাণী হলো এরা কিন্তু পানির মধ্যে যে জলজ যে ভাসমান উদ্ভিদ বা আগাছা বা কোনো বস্তু থাকে, তার সাথে তার দেহের একটা অংশ, যে নিচের দিকে যে পাদচাকতি বলে একটা অংশ আছে, এখানে একটা বানানটা ভুল এসেছে, পদচাকতি এসেছে, এটা পাদচাকতি হবে। পাদচাকতি দিয়ে নিজেকে কোনো বস্তুর সাথে আটকে রাখতে পারে। এবং তার আরও সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তার দেহের যে কোষিকা আছে, আমরা গঠন আলোচনা করতে গেলে দেখব তার দেহের একটা অংশ হলো কোষিকা। কোষিকার সাহায্যে এবং দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে চলাচল করতে পারে। একটা প্রাণীর বৈশিষ্ট্য, এটা একটা চলন কিভাবে করবে, খাদ্য কিভাবে গ্রহণ করবে, খাদ্য কিভাবে পরিপাক হবে, এগুলো হলো তার সাধারণ বৈশিষ্ট্য। আমরা বলেছি এটা মাংসাশী প্রাণী এবং এই মাংসাশী প্রাণীকে সে শিকার করে যে খায়, তার খাদ্যকে যে খায়, এটার পরিপাক পদ্ধতি বহির্কোষীয় এবং অন্তঃকোষীয়। তার মানে হাইড্রা বহির্কোষীয় এবং অন্তঃকোষীয় দুই পদ্ধতিতেই পরিপাক করতে পারে। তার শ্বসন, রেচন ইত্যাদি তার দেহের যে কোষগুলো আছে সেই বহির্ত্বকের কোষগুলোর মাধ্যমে করে থাকে। এবং তার বংশবৃদ্ধি করার যে একটা বৈশিষ্ট্য আছে, সেই বংশবৃদ্ধি প্রক্রিয়া বা প্রজনন প্রক্রিয়াটা অযৌন এবং যৌন উভয় প্রক্রিয়াতেই হাইড্রা প্রজনন কার্য সম্পন্ন করতে পারে। এবং এই অযৌন প্রক্রিয়াতে যে প্রজনন কার্য হয় সেটা দ্বিবিভাজন হতে পারে অথবা পুনরুৎপত্তি যেটা বললাম সেটা হতে পারে। আর যৌন পদ্ধতি কোনটা বলে? যে পদ্ধতিতে যৌন কোষ অর্থাৎ জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে যেভাবে নতুন একটা বংশের সৃষ্টি হয়, এটাকে বলা হয় যৌন জনন পদ্ধতি, তাই না? দুইভাবেই হাইড্রা বংশবৃদ্ধি করতে পারে। এগুলো হাইড্রার সাধারণ বৈশিষ্ট্য। এখন আসুন আমরা হাইড্রা দেখতে এতক্ষণ আলোচনা করলাম, দেখতে কেমন, আকার কেমন, এগুলো আমরা বললাম। এখানে যে হাইড্রা, আমি একটা ছবি দেখিয়েছি, দেখো এখানে এটা হলো একটা পূর্ণাঙ্গ হাইড্রার দেহ। এখানে হাইড্রার আকার আকৃতিটা কেমন? এর দেহটা নরম এবং নলাকার, দেখতেই পাচ্ছি, তাই না? আরেকটা কথা এখানে আমি বলেছি যে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম মানে কি? তোমরা প্রতিসাম্যতা পড়েছো আগের ক্লাসে, নিশ্চয়ই মনে আছে যে তার কেন্দ্রীয় অক্ষ থেকে যদি পরিধির দিকে
কাটা হয় তাহলে যতবারই কাটা হোক যদি প্রত্যেকটা খণ্ডাংশ সমপ্রকৃতি বা সমান আকৃতির হয় তাহলে সেই প্রাণীটাকে বলা হয় অরীয় প্রতিসম প্রাণী। এখানে যে হাইড্রাটা দেখেছো, এখানে পরের বৈশিষ্ট্য দেখো, এক প্রান্ত খোলা এবং অন্য প্রান্ত বন্ধ। এই যে প্রান্তটা, এই প্রান্তটা খোলা, আর এই যে প্রান্তটা, এই প্রান্তটা বন্ধ। হ্যাঁ, এই খোলা প্রান্তকে বলা হয় মুখছিদ্র। এখান দিয়ে শুধু খাদ্য গ্রহণ করে না, এই প্রাণীটা কিন্তু এই মুখছিদ্র দিয়ে তার খাদ্য গ্রহণের পরে যে অপাচ্য অংশগুলো থাকে সেই অপাচ্য অংশ দেহ থেকে বের করে দেয়। এই প্রাণীটার দৈর্ঘ্য সাধারণত 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং তার প্রস্থ হয় 1 মিলিমিটার পর্যন্ত চড়া, এরকম হতে পারে। এবং এখানে দেখো আমি যে হাইড্রাটা দেখিয়েছি সেখানে দেখো একটা হাইড্রা মনে হচ্ছে কোলে আরেকটা হাইড্রাকে নিয়ে রেখেছে, তাই না? আসলে কিন্তু একটু কোলে করে নিয়ে নেই, এইটা তার দেহের অংশ থেকে একটা মুকুল তৈরি হয়েছে। তো আমরা আসলে তার পরবর্তী অংশে যাই যে পরিণত একটা হাইড্রা মুকুল তৈরি হয়েছে মানে কি, এটা একটা পরিণত হাইড্রার দেহ। এটা বোঝানোর জন্য আমি আসলে এই ছবিটা দিয়েছি, যেন একটা প্রাণী পূর্ণাঙ্গতা না পৌঁছালে কিন্তু তার শিশু প্রাণী সৃষ্টি করতে পারে না, তাই না? তাহলে মানে এখানে একটা শিশু প্রাণী সৃষ্টি হচ্ছে এবং এটা অযৌন প্রক্রিয়ায় হচ্ছে। এটা সেজন্য এটাকে আমরা বলছি যে এটা একটি পূর্ণাঙ্গ হাইড্রা বা পরিণত হাইড্রা। এই হাইড্রার দেহকে আমরা বর্ণনা করার জন্য প্রধানত 3টা ভাগে ভাগ করি। একটা হলো এই যে মুখছিদ্র যে অংশটা, এই অংশটা হলো হাইপোস্টোম। তারপরে হাইপোস্টোমের পরের অংশ হলো হাইপোস্টোম থেকে নিয়ে যে এই পর্যন্ত পুরা যে অংশটা, এইটাকে বলা হয় দেহকাণ্ড। এই দেহকাণ্ডের মধ্যে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কোষিকা। 6 থেকে 10টি পর্যন্ত কোষিকা একটি হাইড্রার দেহে থাকে এবং তারপরে এই কোষিকার যে অংশ হাইপোস্টোমের এই উপরে যে মুখছিদ্র আছে তারপরের থেকে কোষিকার অংশ থেকে সম্পূর্ণ দেহটা চলে আসে এবং শেষ পর্যন্ত এটা হলো পাদচাকতি। এবং এই ধর বা দেহকাণ্ডের মধ্যে এইটা একটা যে নতুন হাইড্রা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় মুকুল। এই দেহকাণ্ডে যে মুকুল হয় এটা কিন্তু যখন তার পরিবেশে পর্যাপ্ত খাদ্যর সংকুলন থাকে এবং সে খুব বেশি খাদ্য গ্রহণ করতে পারে তখন তার দেহে এরকম মুকুল সৃষ্টি হয়। আবার প্রজনন ঋতুতে হেমন্ত বা শীতকালে তার দেহকাণ্ডে আরও 2টা জিনিসের উৎপত্তি দেখা যায়। এটা একটা কোণাকৃতির অংশ ফুলে উঠেছে, দেখো, এইটাকে বলা হয় শুক্রাশয়। আর নিচের দিকে এটা একটা গোল শেপের একটা অংশ, এটাকে বলা হয় ডিম্বাশয়। তার মানে শুক্রাশয় এবং ডিম্বাশয় কি? প্রাণীটার জনন অঙ্গ, তাই না? তো এই যে দেহকাণ্ডের মধ্যে কোষিকা, মুকুল এবং জননাঙ্গ, এইগুলো হলো দেহকাণ্ডের অংশ। এবং জননাঙ্গ কিন্তু একটা অস্থায়ী অঙ্গ, সারা বছর কিন্তু তার দেহে জননাঙ্গ থাকে না। যখন তার প্রজনন ঋতু আসে পরিণত দশায়, তো সেই সময় তার দেহের উপরের অর্ধাংশের মধ্যে, উপরের দিকের অর্ধাংশে শুক্রাশয়ের গঠন সৃষ্টি হয় এবং নিচের দিকের অংশে গোলাকার ডিম্বাশয়ের সৃষ্টি হতে পারে। এবং একই সময়ে শুক্রাশয় সৃষ্টি হতে পারে, ডিম্বাশয় সৃষ্টি হতে পারে, আবার যে কোনো একটা ধরনের জননাঙ্গ তৈরি হতে পারে। এবং তার নিচের যে অংশটা, আমি শেষ অংশটা বললাম, যেটা দিয়ে কোনো বস্তুর সাথে ঝুলে থাকে বা পানির ভিতরে কোনো গাছ বা উদ্ভিদ বা কোনো বস্তুর সাথে লেগে থাকে, এটাকে বলা হচ্ছে পাদচাকতি। এই 3টা অংশ নিয়ে হাইড্রার বাহ্যিকভাবে হাইড্রা গঠিত। তারপরে আসো হাইড্রার অন্তর্গঠন, মানে ভিতরের হাইড্রার দেহটা আসলে কেমন। আমরা বলেছি যে হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, তাই না? এই দ্বিভ্রূণস্তরী প্রাণীটার যে ভ্রূণীয় অবস্থায় যখন 2টি ভ্রূণীয় কোষের স্তর সৃষ্টি হয়, তার নাম হলো, একটির নাম হলো এক্টোডার্ম আর ভিতরেরটার নাম হলো এন্ডোডার্ম, যেটা কিনা পরিণত দশায় গিয়ে এক্টোডার্ম থেকে এপিডার্মিস তৈরি করে এবং পূর্ণাঙ্গ অবস্থায় গিয়ে
ভিতরের যে এন্ডোডার্ম ছিল সেই এন্ডোডার্মটা গ্যাস্ট্রোডার্মিস তৈরি করে। তার মানে ভ্রূণীয় দশায় যে দুইটা কোষ স্তর আমরা আলোচনা করি বা বলি সেটা হলো এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, যেটা পরিণত দশায় গিয়ে তার নাম পরিবর্তন হয়ে যায় এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। হ্যাঁ, তো নাম পরিবর্তন হওয়ার কারণ হলো যে ভ্রূণীয় দশায় কোষগুলা যেরকম থাকে পরিণত দশায় গিয়ে সেই কোষগুলো আরও উন্নত গঠন বিশিষ্ট হয় এবং তাদের কার্য পরিধিও পরিবর্তন হয়। ভ্রূণীয় দশায় এই দুইটি কোষ স্তরের এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই দুইটি কোষ স্তরের মাঝখানে একটা অস্পষ্ট একটা স্তরের মতন গঠন দেখা যায়, যেটাকে কোষীয় স্তর বলা যাবে না, এখানে কোনো কোষ থাকে না। এই অংশটাকে বলা হয় মেসোগ্লিয়ার উৎপত্তি স্থল। হ্যাঁ, পরিণত দশায় গিয়ে যে আমরা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কথা বললাম, তার এই দুইটা স্তরের মাঝখানে একটা অকোষীয় জেলির মতন নরম একটা স্তরের সৃষ্টি হয়, যেটা দুইটা স্তরকে পৃথক করে রাখে, আবার দুইটা স্তরের কোষগুলোকে ধরে রাখে, সংবন্ধন মানে একসাথে সংযুক্ত করে রাখে। তো ভ্রূণীয় অবস্থায় এই মেসোগ্লিয়াটার মাত্র উৎপত্তি হতে শুরু করে, সেজন্য খুব অস্পষ্টভাবে একটা সরু বা পাতলা স্তর দেখা যায়। আর পরবর্তীতে যখন পরিণত দশা যায় তখন মেসোগ্লিয়াটা প্রমিনেন্ট আকার ধারণ করে এবং দুইটা যে কোষীয় স্তর আমরা বলেছি সেই কোষীয় স্তরকে পৃথক করে রাখে এবং কোষীয় স্তরের যে কোষগুলাকে সংযুক্ত করে আটকে রাখে। ঠিক আছে, তো এখানে আমি দুইটা ছবি দিয়েছি। একটা হলো এই ছবিটা হলো হাইড্রাকে যদি লম্বচ্ছেদ করা হয় তাহলে এইরকম একটা ফিগার আমরা দেখতে পাই, আর এটা হলো হাইড্রার প্রস্থচ্ছেদ। ঠিক আছে, এটা হলো প্রস্থচ্ছেদ। তো লম্বচ্ছেদ আর প্রস্থচ্ছেদের অর্থ নিশ্চয়ই বুঝো। লম্বচ্ছেদ হলো যদি একটা প্রাণীকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বিভাবে অর্থাৎ সম্মুখ প্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত লম্বালম্বিভাবে কাটা হয়, তাহলে আমরা যে চিত্রটা দেখতে পাই সেটা হলো লম্বচ্ছেদের চিত্র। ধরো আমার হাতের এই কলমটা যদি একটা হাইড্রার গঠন হয়, নলাকার একটা দেহই তো হাইড্রার, তাই না? তাহলে এই লম্বায় যদি আমি এটাকে কাল্পনিকভাবে কেটে দিই তাহলে সরানোর পরে কি দেখা যাবে? এরকম দুইটা স্তর দেখতে পাবা না? এরকমই তো দেখা যাবে, তাই না? তো আমরা কাটার পরে কিন্তু একটাকে সরিয়ে দিলাম, পিছনের অংশটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর প্রস্থচ্ছেদ হলো যদি এটাকে আমরা আড়াআড়িভাবে মানে প্রস্থ বরাবর যে কোনো অংশ দিয়ে কাটার পরে আমরা একটা অংশকে সরিয়ে দিলাম এবং এইভাবে দেখলাম, সরিয়ে দেওয়ার পরে এরকমভাবে দেখলাম, তাহলে কি একটা নলাকার প্রাণীকে যদি আড়াআড়ি কেটে ফেলি তাহলে এরকম একটা রাউন্ড শেপের, এই যে এরকম একটা রাউন্ড শেপের গঠনই তো দেখতে পাবো, তাই না? তো এটা হলো লম্বচ্ছেদ, এটা হলো প্রস্থচ্ছেদ। তো আসো আমরা লম্বচ্ছেদে কি কি দেখতে পাই। এই যে আমরা এটা কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীর গঠনের লম্বচ্ছেদ। ঠিক আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হলো এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা, এই যে হলুদ অংশটা দিয়ে পৃথক করা আছে এটা হলো মেসোগ্লিয়া, আর মেসোগ্লিয়ার এই বাইরের দিকের যে অংশটা এটা হলো এপিডার্মাল কোষ অর্থাৎ এপিডার্মিস স্তরের কোষ, আর ভিতরের দিকে যে বড় বড় কোষগুলা দেখতে পাচ্ছি এটা হলো গ্যাস্ট্রোডার্মিসের কোষ। ঠিক আছে, এই অংশটা হলো মুখছিদ্র এবং হাইপোস্টোম, এই উঁচু ঢিবির মতন অংশটা যে এটাকে বলা হচ্ছে হাইপোস্টোম, আর এইটাকে কোষিকা। কোষিকাকেও লম্বচ্ছেদ করা হয়েছে এবং কোষিকার ভিতরেও দেখো দুইটা কোষীয় স্তর আছে এবং মাঝখানের যে অংশটা, এই ফাঁকা যে অংশটা, এইটাকে বলা হচ্ছে সিলেন্টেরন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেহপ্রাচীর এবং সিলেন্টেরন এই দুইটা অংশ নিয়ে হাইড্রার দেহ গঠিত। বাইরের অংশটা দেহপ্রাচীর হলো দুইটা কোষীয় স্তর নিয়ে গঠিত, আর ভিতরের অংশটা হলো ফাঁকা জায়গাটা হলো সিলেন্টেরন। আমরা একটা বৈশিষ্ট্য বলেছিলাম হাইড্রোজয়ের মধ্যে যে এর সিলেন্টেরন অবিভক্ত। দেখো এখানে এই বৈশিষ্ট্যটা, এই যে কোষিকার ভিতরেও সিলেন্টেরন গেছে, এই যে মুকুল সৃষ্টি হচ্ছে সেখানেও যে সিলেন্টেরন গেছে, এটা কিন্তু একটা সিলেন্টেরনেরই কন্টিনিউশন, তাই না? তাহলে আমরা ওই বৈশিষ্ট্যটা মিলিয়ে পেলাম। আর এইটাকে
প্রস্থচ্ছেদ করলে আমরা যে চিত্রটা দেখি, তাহলে এই বাইরের যে কোষীয় স্তরটা আছে এটাকে বলা হচ্ছে এপিডার্মিস কোষীয় স্তর, আর ভিতরের এইটা যেটা কোষীয় স্তর এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস কোষীয় স্তর। এই মাঝখানের যে ফাঁকা অংশটা এটা হলো সিলেন্টেরন। আর এই এপিডার্মিস আর এই গ্যাস্ট্রোডার্মিস এই দুইটার মাঝখানে যে এই নীল বর্ণের অংশটা দেখতে পাচ্ছি, এই বর্ণগুলো কিন্তু প্রাণীর মধ্যে নাই, এগুলো তোমাদের ছবিগুলোকে স্পষ্ট বোঝানোর জন্য বিভিন্ন রং দেওয়া হয়েছে, রং করা হয়েছে। এই অংশটাকে হলো মেসোগ্লিয়া স্তর। মেসোগ্লিয়া স্তর কিন্তু কোনো কোষ ধারণ করে না, কিন্তু এই যে বহিত্বক বা এপিডার্মিস স্তর আর এন্ডোডার্মিস স্তর বা গ্যাস্ট্রোডার্মিস স্তর এর কিছু কোষ কিন্তু মেসোগ্লিয়ার একদম প্রান্ত ঘেঁষে অবস্থান করে। আমরা পরবর্তী আলোচনায় যাব। তো এই গেল আমার তোমাদের সাথে মানে বললাম যে লম্বচ্ছেদে এরকম চিত্র দেখতে পাই, ওই প্রাণীটারই প্রস্থচ্ছেদে এরকম দেখতে পাই, এবং এটা হলো এইভাবে যদি কাটি তাহলে এই চিত্রটা আমরা দেখতে পেতাম, তাই না? দেখো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে দেহ প্রাচীর এবং সিলেন্টেরন নিয়ে হাইড্রার দেহ হাইড্রার দেহটা গঠিত, এবং দেহ প্রাচীরের মধ্যে আমরা কি কি পেয়েছি, একটোডার্ম এবং এন্ডোডার্ম পেয়েছি ভ্রূণীয় অবস্থায়, যেটা পরিণত দশায় গিয়ে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস হয়েছে, এবং দুই কোষীয় স্তরের মাঝখানে মেসোগ্লিয়া আছে, আর মাঝের যে ফাঁকা জায়গাটা যেটাকে বলা হচ্ছে সিলেন্টেরন। এই সিলেন্টেরনটা দেহের কেন্দ্রীয় অংশ, এবং এই কেন্দ্রীয় অংশটা তার শারীরবৃত্তীয় যে কাজগুলা চলে, যারা পরিপাক, শ্বসন, রেচন এবং বর্জ্য পদার্থ বের করে দেওয়া, এই কাজগুলোর সাথে এই মাঝখানের অংশটা বা সিলেন্টেরন অংশটা জড়িত। সেজন্য এটাকে কিন্তু পরিপাক সংবহন গহ্বর, অর্থাৎ পরিপাকের কাজও করছে, আবার বিভিন্ন জিনিসের আদান প্রদানের কাজও করছে, সংবহন করছে। সেই জন্য এটাকে পরিপাক সংবহন অঙ্গ বলা হয়, গহ্বর বলা হয়, বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়। আমরা এর আগে যে দেহ প্রাচীরের কথা বললাম, এখন আসো আমরা দেহ প্রাচীরের গঠনটা আমরা বললাম যে বাইরের দিকে কোষগুলো হলো একটোডার্মাল কোষ থেকে, একটোডার্ম থেকে এপিডার্মিসের সৃষ্টি করেছে, এবং ভিতরের দিকে এন্ডোডার্ম থেকে গ্যাস্ট্রোডার্ম বা গ্যাস্ট্রোডার্মিস তৈরি করেছে। এখন আমরা এই অংশটা, ওই যে গোল চিত্রটা দেখেছিলাম, তার একটা অংশ আমি ছোট করে কেটে নিয়ে এসে এখানে দেখানোর চেষ্টা করেছি, যে এই গোলটা থেকে একটুখানি কেটে নিয়েছি। হ্যাঁ, তাতে কি দেখা যাচ্ছে, এই যে অংশটা এটা হলো এপিডার্মিস স্তর, মাঝে হলো মেসোগ্লিয়া, এবং এই স্তরটা হলো গ্যাস্ট্রোডার্মিস স্তর। গ্যাস্ট্রোডার্মিস স্তরের কোষগুলা কিন্তু বেশ বড় আকারের হয়, এবং তারপরে এই জায়গাটা কি, এই জায়গাটা সিলেন্টেরন, তাই না, ফাঁকা জায়গাটা। তো এখন আমরা আসো দেহ প্রাচীরের এই কোষগুলা কোন স্তরে কি কি কোষ আছে আমরা সেটা একটু দেখে নিই। এখানে এপিডার্মিস স্তরে 7 ধরনের কোষ থাকে: পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ। এটা একটা অস্থায়ী জনন অঙ্গ সৃষ্টি হলে তখন সেখানে জনন কোষ সৃষ্টি হয়, তার মানে এটা একটা অস্থায়ী কোষ, এবং নিডোসাইট কোষ। এই 7 ধরনের কোষ আমরা এই স্তরে দেখতে পাই। আর এখানে তো কোনো কোষ নাই, এখানে গ্যাস্ট্রোডার্মিসে আমরা দেখতে পাই 5 ধরনের কোষ। ঠিক আছে, এখানে পুষ্টিকোষ, এটা আসলে পেশী আবরণী কোষের মতোই একটা কোষ, অর্থাৎ ভিতরের স্তরটা গঠন করে, আর সেটা খাদ্য পরিপাকের সাথে সংযুক্ত, সেজন্য এটাকে পুষ্টিকোষও বলা হয়। তারপরে গ্রন্থি কোষ একটোডার্মেও মানে এপিডার্মিসও ছিল, এখানেও আছে। ইন্টারস্টিশিয়াল কোষ এপিডার্মিসও ছিল, এখানেও আছে। সংবেদী কোষ, এটাও এপিডার্মিসে ছিল, এখানে আছে। স্নায়ু কোষ, এটাও এপিডার্মিসে ছিল, এখানেও আছে। কিন্তু এখানে যে 2টা কোষ, মানে এপিডার্মিসে যে জনন কোষ এবং নিডোসাইট কোষ ছিল, এই 2টা কোষ এই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে নাই। তার মানে ওইখানে আছে 7টি কোষ, 7 ধরনের কোষ, এবং গ্যাস্ট্রোডার্মিসে আছে 5 ধরনের কোষ। এখন আমি এখানে তোমাদেরকে এপিডার্মিসের কোষের যে আমরা দেখালাম এর আগের স্লাইডে, ওইটাকে আবার যদি আমরা বড় করে নিয়ে আসি, তাহলে আমরা ওই 7 ধরনের কোষের
যে অবস্থান এবং কাজের ভিত্তিতে কোথায় অবস্থান করছে সেইটাকে আমরা ডিটেলসে আর একটু আলোচনা করি। দেখো, এই পেশি আবরণী কোষ এর সংজ্ঞা কি হবে? পেশিময় গঠন এবং তার দেহের আবরণ তৈরি করছে, যেই কারণে এটাকে বলা হচ্ছে পেশি আবরণী কোষ। এই যে এখানে বড় বড় কোষগুলা, স্তম্ভাকার কোষগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো পেশি আবরণী কোষ। এগুলো হলো সব পেশি আবরণী কোষ এবং দেহের যে বহির্ত্বকের যে আবরণ বা গঠন সেটা কিন্তু এই পেশি আবরণী কোষগুলো পাশাপাশি একদম শেষে লেগে থেকে এগুলা গঠিত হয় বা স্তর গঠন করে। কিন্তু এই পেশি আবরণী কোষগুলা, স্তম্ভাকার কোষগুলা বাইরের দিকে, এটা হলো তার বাইরের পরিবেশ, ঠিক আছে, এই জায়গাটা বাইরের পরিবেশ। তো এইটার দেখো বাইরের দিকে বেশ চওড়া এবং চ্যাপ্টা, এবং ভিতরের দিকে যেটা মেসোগ্লিয়া সংলগ্ন, এটা হলো মেসোগ্লিয়া সংলগ্ন যে অংশ, এগুলো একটু সরু হয়ে গেছে, ফলে এই জায়গাগুলো অন্তঃকোষীয় ফাঁক, এইটা এবং এটার মাঝখানে যে ফাঁক, এটাকে বলা হয় অন্তঃকোষীয় ফাঁক। এবং এই অন্তঃকোষীয় ফাঁকের মধ্যে কিন্তু অন্যান্য কোষগুলো অবস্থান করে, আমরা পরে বলছি। এখন আসো পেশি আবরণী কোষের ভিতরে কি আছে দেখি। এই পেশি আবরণী কোষের ভিতরে ঘন সাইটোপ্লাজম থাকে এবং বেশ স্পষ্ট এবং বড় আকারের নিউক্লিয়াস আছে। এই কালোগুলো দেখাচ্ছে যে এটা হলো নিউক্লিয়াস। এছাড়া এর ভিতরে বেশ ফাঁকা, বড় বড় ফাঁকা গহ্বর দেখা যায়। এগুলাকে বলা হয়, এটা হতে পারে পানি গহ্বর, হতে পারে পুষ্টি, কি বলে, খাদ্য গহ্বর এখানে থাকবে না, এটা এমনি ফাঁকা জায়গা। আর এই যে ছোট ছোট গোল গোল দেখানো হয়েছে, এইটা হলো মিউকাস, কতগুলা বস্তু থাকে, এই যে মিউকাস বস্তু, এগুলা তার কোষের বাইরের প্রান্তের দিকে সংযুক্ত থাকে, ঠিক আছে, এই জায়গায় অবস্থান করে। ফলে এই মিউকাস বস্তুগুলা থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ সৃষ্টি হয়, এক ধরনের পদার্থ তৈরি হয়। সেই পদার্থটা তার দেহের বাইরে একটা পাতলা স্তর তৈরি করে। দেখবে একটা দাগ দিয়ে দেখানো হয়েছে, এটা হলো একটা স্তর, এটা একটা পাতলা পর্দা, এটাকে বলা হয় কিউটিকল। এই যে এইটা হলো কিউটিকল। এই কিউটিকল তাহলে কিভাবে সৃষ্টি হচ্ছে? পেশি আবরণী কোষের যে মিউকাস বস্তুগুলো আছে, সেই মিউকাস বস্তুগুলোর থেকে রস ক্ষরণ করে বাইরে এসে একটা আবরণ তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে কিউটিকল, ঠিক আছে। এবং তার ভিতরে, এই পেশি আবরণী কোষের ভিতরে এই যে এখানে দাগের মতন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কতগুলো তন্তুময় গঠন, হ্যাঁ, এগুলো মায়োনিম জাতীয় তন্তুময় গঠন, যেটা নাকি পেশিতন্তুর সাথে মানে সদৃশ্য, পেশিতন্তু সদৃশ্য। এবং এই তন্তুগুলার সংকোচন প্রসারণের মাধ্যমে পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণ হতে পারে। এই দেখো, মায়োনিম তন্তুগুলা নিচের দিকে মেসোগ্লিয়ার ভিতরে প্রবেশ করে, তার যে এখানে কতগুলো কোষ থাকে, একদম মেসোগ্লিয়ার সংলগ্ন কিছু কোষ থাকে, সেই কোষের মধ্যে, এটাকে বলা হয় স্নায়ু কোষের সাথে সংযুক্ত হয়ে যায়। তার মানে এই মায়োনিন তন্তুগুলোর মাধ্যমে পেশি আবরণী কোষ সংকোচন প্রসারণ, দেহকে সংকুচিত এবং প্রসারিত করতে পারে। এবং এই সংকোচন প্রসারণ কিন্তু তার চলনের জন্য বা নড়াচড়া করার জন্য এই পেশি আবরণী কোষগুলোকে সংকুচিত প্রসারিত করে, কিন্তু তারা এই হাইড্রা প্রাণীটা দেহকে পরিবর্তন করতে পারে। তারপরে আসো সংবেদী কোষ। এই যে পেশি আবরণী কোষগুলো দেখছো, তার ভিতরে যে এই পাতার মতন চিকন লম্বা নলাকার যে কোষটা এখানে আছে, কিছু দূর পরপরই এরকম কিছু কোষ দেখা যায়। সংবেদী কোষের কাজ, এটার ভিতরে সব জীবিত কোষের ভিতরেই কিন্তু নিউক্লিয়াস থাকতে হবে। কোষের ভিতরে নিউক্লিয়াস যদি দেখা না যায়, তাহলে কিন্তু সেটা কোষটা নষ্ট হয়ে গেছে বা মৃত বলা যায়। সেই জন্য তোমরা যখন ছবি আঁকবে, তখন কিন্তু নিউক্লিয়াসের চিহ্নটা দিতে হবে। এই যে সংবেদী কোষ, এইটার এখান থেকে একটা দেখো সুতার মতন গঠন বের হয়েছে, এবং নিচের দিকেও সুতার মতন গঠন বের হয়েছে। সংবেদী কোষের কাজই হলো যে সংবেদন গ্রহণ করা, তাই না? দেহর বাইরের যে পরিবেশের যে তাপীয় অবস্থা বলো বা তাপমাত্রা বলো, বা তার বেঁচে থাকার জন্য যে অনুকূল পরিবেশ বা প্রতিকূল পরিবেশ, এই অনুভূতিগুলাকে যে গ্রহণ করে
তার দেহকে কন্ট্রোল করার চেষ্টা করবে, সেই সংবেদনটাকে বাইরের পরিবেশ থেকে সংবেদন গ্রহণ করে নিয়ে আসে, এই তন্তুটা নিয়ে এসে এই কোষের মাধ্যমে নিচে যে স্নায়ু কোষ আছে তার সাথে সংযুক্ত থেকে সংবেদনটা স্নায়ু কোষে দিয়ে দেয়। তারপরে আসে গ্রন্থিকোষ। এখানে গ্রন্থিকোষও একটু ডিম্বাকৃতির এক ধরনের কোষ, যে কোষটা দেহের বিভিন্ন জায়গায় থাকে। তবে গ্রন্থিকোষটা হাইপোস্টোম এলাকায় অর্থাৎ মুখছিদ্রের পাশের এলাকায় এবং পাদচাকতি যে আছে অর্থাৎ তলদেশে যে পাদচাকতি আছে এই অঞ্চলে গ্রন্থিকোষের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। যেহেতু আমাদের এই সেকশনটা দেহের মাঝ বরাবর অঞ্চলে থেকে সেকশন করা হয়েছে, সেখানে এখানে কোনো গ্রন্থিকোষের উপস্থিতি দেখা যায় না। গ্রন্থিকোষের কাজ হলো সেখান থেকে রস ক্ষরণ করে আঠালো পদার্থ নিঃসরণ করে কোনো বস্তুর সাথে দেহকে আটকে রাখতে পারে এবং খাদ্য গ্রহণের সময় যে মুখছিদ্রের এখানে যে গ্রন্থিকোষ আছে সেই গ্রন্থিকোষের ভিতরে জায়গাটা পিচ্ছিল করে হলো গ্রন্থিকোষের কাজ। তারপরে এখানে আছে ইন্টারস্টিশিয়াল কোষ, নিউরোসাইট কোষ আমি পরে যাচ্ছি। ইন্টারস্টিশিয়াল কোষ, তো ইন্টারস্টিশিয়াল কোষ দেখো এই যে গোল গোল কোষগুলা, গোলাকৃতির ছোট ছোট কোষগুলা, এগুলো কিন্তু পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে অবস্থান করে এবং ইন্টারস্টিশিয়াল কোষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোষ। এই কোষটার বৈশিষ্ট্য হলো দেহের কোনো কোষ যদি নষ্ট হয়ে যায়, কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, সেখানে এই ইন্টারস্টিশিয়াল কোষটা সেই অভাবটাকে পূরণ করার জন্য ওই রকম একটা কোষে নিজেকে পরিণত করতে পারে। তাহলে কি হলো, আমরা যে বললাম যে হাইড্রা অমরত্ব পায় বা অমর একটি প্রাণী, যা ভেঙে গেল আবার নতুনভাবে সৃষ্টি হতে পারে, সেই কাজটা কিন্তু করে থাকে ইন্টারস্টিশিয়াল কোষ। যদি ভাঙা অংশে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে তাহলে সেটা সেই গঠনটাকে পুনরাবৃত্তি করতে পারে। আবার কিছুদিন পর পর ইন্টারস্টিশিয়াল কোষ কোনো নষ্ট হয়ে যাওয়া কোষকেও সরিয়ে দিয়ে সেখানে সে ওই কোষের অভাব পূরণ করে। তারপরে আমরা সংবেদী 3 নম্বর সংবেদী কোষ বলেছি। 4 নম্বর স্নায়ু কোষ। স্নায়ু কোষ এরকম লম্বালম্বী এক ধরনের কোষ, যেটা নাকি এই যে স্তরটা আছে এখানে মেসোগ্লিয়া স্তর, মেসোগ্লিয়া স্তরের একদম প্রান্ত ভাগে পার্শ্বের দিকে এটা গঠন করে অবস্থান করে এবং এই মায়োনিম তন্তু, তারপর সংবেদী কোষের তন্তু, এগুলাকে গ্রহণ করে অনেকটা মস্তিষ্কের মতন কাজ করে। এই প্রাণীটার কিন্তু কোনো মস্তিষ্ক নেই, এই স্নায়ু কোষগুলাই তার মস্তিষ্কের মতন দেহকে নিয়ন্ত্রণের কাজ করে থাকে। ঠিক আছে, তো তারপরে আসো জনন কোষ। জনন কোষে আমরা বলেছি যে এটা একটি অস্থায়ী কোষ এবং দেহের অগ্রভাগের অংশে শুক্রাশয় গঠিত হয় এবং পশ্চাৎভাগের দিকে ডিম্বাশয় গঠিত হতে পারে। এবং এটা কে তৈরি করে? সেই যে ইন্টারস্টিশিয়াল কোষ, সেই ইন্টারস্টিশিয়াল কোষই কিন্তু জনন অঙ্গ তৈরি করে এবং তার ভিতরে জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতে পারে। এরপরে আসো এই যে 7 নম্বরের নিউরোসাইট কোষ, যেটা নাকি শুধুমাত্রই এপিডার্মিসের কোষের মধ্যে থাকে। এই যে দেখো একটা কোষ, ডিম্বাকৃতির বলো গোলাকৃতির বলো, এই কোষগুলা কিছু দূর পর পর পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে অথবা পেশী আবরণী কোষের ভিতরেও কিন্তু এদের অবস্থান করতে দেখা যায়। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটার ভিতরে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যেটাকে বলা হয় হিপনোটক্সিন, এবং এর ভিতরে একটা থলের মতন অংশ থাকে যেটাকে বলা হয়, এই অংশটা এখন নেমাটোসিস্ট বলে। হ্যাঁ, এই নেমাটোসিস্টের মধ্যে দেখো একটা অংশ সুতার মতন পেঁচানো দেখা যাচ্ছে, এই অংশটা, এটা সুতার মতন অংশটা সহ এটা হলো নেমাটোসিস্ট এবং এই থলেটার মধ্যে হিপনোটক্সিন নামে এক ধরনের কোষ বিষাক্ত পদার্থ থাকে এবং এটা হলো তার নিউক্লিয়াস। এইখানে একটা কাটার মতন অংশ দেখা যাচ্ছে, দেখো এটাকে বলা হয় নিডোসিল এবং কাটার মতন অংশটা কিন্তু এখানে একটা ঢাকনার মতন অংশ থাকে যেটাকে বলা হয় নিডোসাইট। এগুলো আমরা নিডোসাইট কোষটা আমরা একটা বড় প্রশ্ন হিসেবে পরবর্তীতে লেকচারে আসবো। তো এখানে আমি সংক্ষেপে বলি যে অপারকুলাম থাকে, তার পাশে নিডোসাইট থাকে, এখানে নেমাটোসিস্ট থাকে এবং এইটা দাগ দাগের মতন দেখা যাচ্ছে, এটা হলো কতগুলো তন্তু যেটাকে ল্যাসো বলা হয়। এই কোষটার মাধ্যমে প্রাণীটা আত্মরক্ষা করে, খাদ্য গ্রহণ করে এবং চলনেও সাহায্য করে। এই কোষগুলা কোষিকা অঞ্চলে সবচেয়ে বেশি
দেখা যায় এবং পাদচাকতিতে এদের অবস্থা এদের উপস্থিতি দেখা যায় না। ঠিক আছে, মুখছিদ্র অঞ্চলও দেখা যায়, কিন্তু কোষিকা অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। কোষিকার মধ্যে কতগুলো নেমাটোসিস্ট একত্রে দলবদ্ধভাবে ব্যাটারির মতন গুটলি গুটলি বা পিণ্ডের মতন গঠন তৈরি করে, এটাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। তো এইভাবে কোষিকায় এদের অবস্থান দেখা যায়। পরবর্তীতে আমরা যদি অন্তত্বকের গ্যাস্ট্রোডার্মিস স্তরে যাই, তাহলে আমরা যে 5 ধরনের কোষের কথা বলেছিলাম, এই 5 ধরনের কোষগুলা এই যে এখানে গ্যাস্ট্রোডার্মিস কিন্তু এই জায়গায় মেসোগ্লিয়ার সাথে এক পাশে হলো এপিডার্মিসের কোষ ছিল আর এই পাশে হলো গ্যাস্ট্রোডার্মিস দেখানো হয়েছে। এই যে কোষগুলা এগুলো হলো পেশি আবরণী কোষ, এটাকে পেশি আবরণী কোষই বলা যায়। এবং এই পেশি আবরণী কোষ তার ভিতরের ত্বকটাকে গঠন করছে, আর ভিতরের ত্বকে যখন গঠন করে এটা 2 ধরনের হয়। আমরা এপিডার্মিসে দেখেছি পেশি আবরণী কোষ একই ধরনের হয়, এখানে 2 ধরনের হয়, একটা হলো ফ্লাজেলীয় কোষ এবং ক্ষণপদীয় কোষ। এটাকে পুষ্টিকোষ বলা হয় কারণ হলো সিলেন্টেরন অংশ, এখানে সিলেন্টেরন অংশ যে খাদ্য মুখছিদ্র দিয়ে প্রবেশ করে সেখান থেকে সে খাদ্যকে গ্রহণ এনজাইম ক্ষরণ করতে পারে বা পরিপাক করার কাজে নিয়োজিত থাকে, সেজন্য এটাকে পুষ্টিকোষ বলা হয়। ফ্লাজেলীয় কোষ হলো এই কোষগুলার মধ্যে এই যে এই সুতার মতন অংশ, এক বা একাধিক সুতার মতন অংশ দেখা যায়, এটাকে বলা হয় ফ্লাজেলা। আবার এখানে দেখো পুষ্টিকোষটার 2টা বাহুর মতন গঠন তৈরি হয়েছে, এটা হলো তার ক্ষণপদ। এই ক্ষণপদের মাধ্যমে খাদ্যগুলোকে ভিতরে প্রবেশ করিয়ে নিতে পারে। যখন ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে পরিপাক হয় তখন এটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। আর যদি এই সিলেন্টেরন অংশে পরিপাক হয় তাহলে যাকে বলা হবে বহির্কোষীয় পরিপাক। আবার গ্রন্থিকোষও কিন্তু তার এখানে কিন্তু পাদচাকতিতে গ্রন্থিকোষ কম দেখা যায়। এপিডার্মিসে দেখেছিলাম পাদচাকতিতে গ্রন্থিকোষ বেশি, এখানে গ্রন্থিকোষ পাদচাকতির জায়গায় নাই, মুখছিদ্রের এখানে আছে। এবং এইটাও 2 ধরনের, একটা হলো মিউকাস ক্ষরণকারী, একটা হলো এনজাইম ক্ষরণকারী। মিউকাস ক্ষরণকারী হলো মুখছিদ্রকে পিচ্ছিল করে রাখে, পিচ্ছিল পদার্থ নিঃসরণ করে। আর এনজাইম ক্ষরণকারী হলো যে এনজাইম ক্ষরণ করে যে সিলেন্টেরন অংশে যে খাদ্য প্রবেশ করে সেটাকে পরিপাকে সাহায্য করে। তারপরে ইন্টারস্টিশিয়াল কোষ, এটা সেই এপিডার্মিসের মতোই এই যে কোষের ফাঁকে ফাঁকে গোলাকৃতির ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে এবং এই কোষের কাজ আগের কোষের মতোই, যখন কোনো কোষ নষ্ট হয়ে যায় বা প্রয়োজন হয় অন্য কোষ তৈরি করার তখন এটা সেই কোষে রূপান্তরিত হয়। তারপরে সংবেদী কোষ, এই সংবেদী কোষও এই যে এখানে সংবেদী কোষের দেখানো হয়েছে, এপিডার্মিসের মতো একই রকমই সংবেদী কোষ থাকে। আর লম্বালম্বিভাবে এখানে মেসোগ্লিয়াতে এই তন্তু দিয়ে সংবেদনকে ওই যে ওইখান থেকে সংবেদন এপিডার্মিস থেকে এসেছিল সেই সংবেদন গ্রহণ করে আবার ভিতরের এখান থেকে সিলেন্টেরন থেকে এই তন্তুর মাধ্যমে সংবেদন গ্রহণ করে এইখানে যে স্নায়ুকোষ ইয়েতে থাকে, এখানে মেসোগ্লিয়াতে যে স্নায়ুকোষ থাকে সেই স্নায়ুকোষে দিয়ে দেয়। তারপরে আসো স্নায়ুকোষ, এই মেসোগ্লিয়া অঞ্চলেই, এইটা কিন্তু মেসোগ্লিয়া অঞ্চল, ঠিক আছে, এই মেসোগ্লিয়া অঞ্চলে কিন্তু স্নায়ুকোষ এই প্রান্ত ঘেঁষে স্নায়ুকোষ আমার এখানে দেখানো হয় নাই, এখানে স্নায়ুকোষ থাকে এবং এই সংবেদন সিলেন্টেরন থেকে সংবেদন নিয়ে এখানে স্নায়ুকোষে দিয়ে দেয়। তো এই গেল তোমার হাইড্রার বহিত্বক এবং অন্তঃত্বকের কোষসমূহের গঠন। এখানে আমি একটা পার্থক্য, এটা কিন্তু আমি বলবো না, এটা তোমাকে করতে হবে তোমাদেরকে। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করেছি যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষের কথা, এইখান থেকে তোমরা তো এখন সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিবে, তাই না? এখন যদি তোমাকে বলা হয় যে দুইটা কোষীয় স্তর থেকে কি কি ভিন্নতা দেখা, কোষের মধ্যে কি কি ভিন্নতা দেখা যায়, তাহলে তোমাকে একটা পার্থক্য লিখতে হবে নিজে থেকে বানিয়ে। ওই যে তুমি 2টা বর্ণনা পড়েছো সেই বর্ণনা থেকে কিন্তু তোমাকে নিজেকে পার্থক্য বানিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি কিছু পয়েন্টস দিয়েছি, তোমরা এই পয়েন্টসগুলোকে ফলো করতে পারো এবং এটা ছাড়াও যে আর পয়েন্টস থাকবে না বা পার্থক্য থাকবে না তা কিন্তু না, থাকবে। আরও তোমরা নিজেরা সৃষ্টি করে ওই বর্ণনা থেকে বের করে নিয়ে এসে পার্থক্যগুলো তোমরা নিজেরা বের করে লিখবে এবং যদি সম্ভব হয় আমাকে ইনবক্স করে দিতে পারো, দিয়ে আমি তাহলে দেখে দিতে পারবো যে আসলে তোমরা ঠিক মতন পড়াশোনা করছো কিনা বা পার্থক্যটা করতে পেরেছো কিনা। এখানে আর ছোট 2টা পয়েন্ট আমি বলেছি যে আমরা এতক্ষণ কি পড়েছি, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে যে অকোষীয় স্তর সেটা হলো মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া স্তরটা কি, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে অর্থাৎ দেহ প্রাচীরের 2টা কোষীয় স্তরের মাঝখানে যে ফাঁকা স্থান, সে ফাঁকা না মানে জেলির মতন পদার্থ, নরম পদার্থ দিয়ে তৈরি,
এবং এইটার পুরুত্ব হলো 0.1 মাইক্রোমিটারের মতন এটা পুরুত্ব। আর সিলেন্টেরন কি, মুখছিদ্র থেকে দেহের পাদচাকতি পর্যন্ত যে গহ্বরটা আছে, ফাঁকা গহ্বর, এই ফাঁকা গহ্বর মুখছিদ্র দিয়ে খাদ্য ভিতরে প্রবেশ করে। এটা আমি আগে আলোচনায় বলেছি যে খাদ্য প্রবেশ করলো এবং খাদ্য পরিপাক করার পরে অপাচ্য অংশ এই সিলেন্টেরনের মধ্যে ফেরত দিল এবং মুখছিদ্র দিয়ে দেহের অপাচ্য অংশ তো দেহের ভিতরে রাখা যাবে না, তাই না? এটাকে দেহ থেকে বের করে দিতে হবে এবং এইটার জন্য কোনো পায়ু ছিদ্র নাই। ওই মুখছিদ্রের মাধ্যমে তার পরিপাকীয় বর্জ্য পদার্থ, তারপরে রেচন পদার্থ, শ্বসন বর্জ্য পদার্থ সব কিছু কিন্তু এই মুখছিদ্র দিয়ে দেহ থেকে বের হয়ে যায়। তো এই গেল আমাদের হাইড্রার গঠন, বহির্গঠন এবং অন্তর্গঠন, দুটোই আমি আলোচনা করলাম। তোমাদের যে হয়েছে সৃজনশীল পদ্ধতিতে, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন বা 1, 2, 3, 4 অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখান থেকে ইচ্ছা করলে করা যায় এবং করা হয়। তোমরা ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করবে যেন সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দিতে পারো। আর বিজ্ঞান মানেই ছবি আঁকতে হবে। বিশেষ করে জীববিজ্ঞানে ছবি আঁকার কোনো বিকল্প নেই। তোমরা ছবি আঁকা প্র্যাকটিস করবে এবং যে কোনো প্রশ্নের উত্তরে যদি বইয়ের মধ্যে ছবি থাকে, সেই ছবিটাকে উল্লেখ করে তোমরা করবে, প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে একটা শিক্ষক যখন খাতা দেখে, তার হাতের লেখা এবং ছবি আঁকা এটা কিন্তু ইমপ্রেস করে, শিক্ষককে ইমপ্রেস করে এবং তার নাম্বার প্রদানের জন্য এই ছবিগুলো কিন্তু খুব সহায়ক হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আমার সাথে ছিলে এবং আমার ঢাকা কলেজের ছাত্র ছাড়াও সারা বাংলাদেশেরই ছাত্র হয়তো এক্ষেত্রে আমাদের সাথে ছিলে। তোমরা সবাই ক্লাস লেকচার ফলো করে যদি এটাকে প্রিপেয়ার করো, নিজেকে তৈরি করো, তাহলেই আমাদের এই অনলাইন ক্লাস নেওয়ার সার্থকতা এবং আমাদের প্রচেষ্টা সফল হবে। যেহেতু আমরা ক্লাসরুমে ক্লাস নিতে পারছি না, অনলাইনের ক্লাসটাই আমাদের ভরসা। বারবার দেখবে, বইয়ের সাথে মিলাবে, পড়বে এবং ছবি এঁকে নিজেই সৃজনশীল প্রশ্ন তৈরি করো, করে উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখো কেমন পারো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো যেন আমি ভালো থাকি। আল্লাহ হাফেজ।